নমস্কার। আজ আপনারা শুনবেন মৈনাক কোলের কলমে শনি, তৃতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে থাকছি আমি, সায়ন, এবং গল্পের অন্যান্য চরিত্রে থাকছে পাপিয়া সাউ, পায়েল ঘোষ, সায়ন পাল, জিৎ দে, মৈনাক কোলে এবং সায়ন রায়। শুরু হচ্ছে শনি, অন্তিম পর্ব। কলিং বেল বাজলো। নমস্কার, আমি এসিপি মোহিনী সেন। রুমির ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলার ছিল। দেখুন ম্যাডাম, আমাদের মেয়ে তো আর বিচার পেল না, তাই প্রশাসন, বিচার ব্যবস্থা এইসবের উপর দিয়ে আমরা আস্থা হারিয়েছি। তা আপনি এখন কি জন্য এসেছেন তা ঠিক বুঝতে পারছি না। আমি জানি আপনারা এ ব্যাপারে কথা বলার মতন মানসিক অবস্থায় নেই, আর আমি এখন এই কেসের ইনচার্জ। এই কেসের সাথে আর একটা কেস যুক্ত হয়েছে যে রুমির হত্যাকারীরা একে একে খুন হচ্ছে। গত বছর যারা বেকসুর খালাস হয়ে গেছিল, এমনকি তাদের পক্ষে থাকা উকিলও, কে যে হত্যালীলায় নেমেছে সেটা জানা যায়নি এখনো। কিন্তু যেহেতু আপনারা ভিকটিমের বাবা মা, সন্দেহটা আপনাদের দিকেও যাচ্ছে। আচ্ছা, আপনাদের সন্দেহ করা ছাড়া আর কোনো সক্রিয়তা আছে কি? মেয়েটার জন্য এত চারিদিকে প্রতিবাদ করছে উঠল, অথচ শেষমেশ মেয়েটা আমার বিচারটাই পেল না। ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। এখনই তো সব প্রুফ আমাদের হাতে আসেনি। প্লিজ কোঅপারেট। মেয়েটার রেজিস্ট্রি হয়ে গিয়েছিল শায়কের সাথে। গত বছরের নভেম্বরে বিয়ের ডেট ফাইনাল ছিল। ওরা না দুজন দুজনকে খুব ভালোবাসতো। আর একটা ছিল মারুত। রুমি বলতো, ছোটবেলায় তোমাদের কাছে ভাই চেয়েছিলাম, তোমরা দাওনি। এতদিন ভগবান আমায় নিজের ভাইকে খুঁজে দিয়েছে। মারুত দিদি তাদের কাছে রামভক্ত হনুমান ছিল। শায়কের জুনিয়র ছিল মারুত। শায়ক এখন অবশ্য কেরালাতে। রুমির মৃত্যুর পর শায়ক অনেকটা ভেঙে পড়েছিল। সেই মুহূর্তে মারুত ছিল বলে আমরা শায়ককে সামলাতে পেরেছিলাম। কিন্তু মারুত যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। এখন তো সেপ্টেম্বর। গত বছর ডিসেম্বর থেকে অনেক যোগাযোগ করবার চেষ্টা করি, পাইনি ওর খোঁজ। 3 ঘন্টা পর রূপসার জ্ঞান ফেরে একটি পরিত্যক্ত কটন মিলে। মাটিতে শুয়ে থাকা অবস্থায় হাত পিছনে বাঁধা। জ্ঞান ফেরা মাত্রই একটি ছেলে রূপসার মুখে গরম জল ছুঁড়ে মারল। সে চিৎকার করে উঠতেই ছেলেটি হাতের পাঞ্জা দিয়ে রূপসার মুখে চোয়াল চেপে ধরে। রূপসার টু শব্দটুকু না করে হেডশট করল ছেলেটির বাঁ চোখে। ছেলেটি গুরুদাসের একমাত্র ভাই গুড়াই, যার প্ল্যানে রুমিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এর আগেও 10খানা ধর্ষণ ও 3টে মার্ডার কেস পেন্ডিং আছে ওর নামে। মাথার ওপর দাদার হাত ও উকিল ইন্দ্রজিতের গাইডে তার এই ঘৃণ্যমূলক অপরাধের পরিমাণ বেড়ে গিয়েছিল। অর্ডার অনুযায়ী একজন পা ভাঙতে গেলে রূপসা তার মালাই চাখিতে জোরে পদাঘাত করে। একজন লোহার পাইপ দিয়ে রূপসার মুখে মারে এবং সে ডান দিকে ছিটকে পড়ে। অন্যজন রূপসার ওপরে ঝাঁপিয়ে পড়ার সময় লোকটির মাথার পিছনে একটা 5 কিলোর বাটকারা এসে লাগে। তৎক্ষণাৎ রূপসার পাশেই পড়ে যায় তার বডিটা। রূপসা আবছা চোখে বুঝতে পারে দূরে তার প্রিয় মানুষটির অবয়ব।
মারুত এক একজনকে অফেন্সিভভাবে অ্যাটাক করতে থাকে। মারুত রূপসার কাছে পৌঁছাতে পারলেও ততক্ষণে পুলিশ ফোর্স সেই জায়গায় পৌঁছে গেছে। মারুত সেখান থেকে রূপসাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাঁপানো অবস্থায় রূপসা তাকে বলে, স্যার প্লিজ আপনি বেরিয়ে যান, পুলিশ আপনাকে ধরে ফেলবে, আমি পুলিশকে সামলে নেব, যান তাড়াতাড়ি। মারুত যেতে না চাইলেও রূপসা তাকে বাধ্য করে। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে রূপসাকে। আসলে এটাই ছিল গুরুর প্ল্যান। গুরু জানতো রূপসা হলো মারুত তথা শনির সহায়ক। রূপসার গায়ে কোনো দাগ শনি সহ্য করবে না, সে বাঁচাতে অবশ্যই আসবে, আর সেটাই সুযোগ শনিকে বন্দি করার। রিসর্টে গুরুর লোকেদের পাহারার মধ্যে দিয়ে ডিসিপি পৌঁছায় একটা বড় মাপের ড্রয়িং রুমে। সেখানে গুরু স্কচের গ্লাসে হাতে ফোনে কাকে বারবার ট্রাই করে যাচ্ছে। গুরু ঘাড় ঘোরাতেই দেখতে পায় ডিসিপি এসেছে। কি হলো ডিসিপি, খবর কি? ধরা পড়েছে শনি? না স্যার, তার আগেই বেরিয়ে যায়। মেয়েটা এখন এসিপির আন্ডারে। রাগ সামলাতে না পেরে হাতের গ্লাসটি নিয়ে সামনের কাঁচের টেবিলের উপর জোরে ছুঁড়ে মারে। ভাঙচুরের আওয়াজে আশেপাশে উপস্থিত সবাই গুরুর কাছে চলে আসে। গোড়াই কোথায়? ওকে স্পট থেকে খুঁজে পাইনি স্যার। কথাটা শোনা মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীর কোমর থেকে রিভলভার বের করে ডিসিপিকে শ্যুট করতে যায় গুরু, কিন্তু সকল দেহরক্ষীরা মিলে গুরুর হাত উপরে তুলে দেয়। গুরুর রিসর্টের ড্রয়িং রুম জুড়ে চারিদিকে এক ধরনের স্পিকার সিস্টেম ইনস্টল করা আছে, যেটা তার ইমার্জেন্সি কারণে ও পার্টি অকেশনের জন্য ব্যবহার করা হয়। পায়ের কাছে কাঁচের গুঁড়োর মধ্যে পড়ে থাকা গুরুর সেলফোন হঠাৎ বেজে ওঠে। আননোন নাম্বার। রিসিভ করে কথা বলার আগেই কল কানেক্টেড হয়ে যায় অটোমেটিক্যালি স্পিকার সিস্টেমগুলোর সাথে। আইনের বিচার থেকে পালানো যতটা সোজা, শনির প্রকোপ থেকে পালানো ততটাই কঠিন। কারণ শনির দৃষ্টি যার উপর পড়ে, উঠে দাঁড়ানো তার মুশকিল হয়ে পড়ে। আরে তোর ক্ষমতা থাকলে সামনে আয়। এখনো আমাকে নিয়ে সন্দেহ? ঠিক আছে, পিতৃপক্ষের অবসানে আর মাতৃপক্ষের শুরুতে তোর শেষ ইচ্ছেটাও পূরণ করে দেব। ভুল করছিস শনি, গুরুকে মাত দিয়ে পার পেয়ে যাবে, এখনো কেউ জন্মায়নি। ভুল তুই করেছিলিস ঠিক 1 বছর আগে, তাই তোদের চিতা কোনো নিমতলা কিংবা কেওড়াতলায় নয়, চলবে শরীর তৈরি করার শ্মশানে। হসপিটালে এসিপি ম্যাম আসছেন দেখে একজন এসআই স্যালিউট ঠুকলেন। মেয়েটার জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, ডাক্তার কিছু জানাননি। আর শনির কোনো আপডেট? না ম্যাম, তবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের ভাই নিখোঁজ। সেটা কি? ম্যাম, কেবিসি কলেজের ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, কিন্তু প্রমাণের অভাবে ওকে সামনে আনতে পারেনি। আচ্ছা, নাম গুড়াই, তাই তো? শরীর কেমন রূপসা? ভালো ম্যাম। যারা তোমাকে কিডন্যাপ করেছিল, চেনো তাদেরকে? না, চিনি না। শনি কি তোমার জন্যই এসেছিল সেখানে? হ্যাঁ। কে শনি? আর জানলই বা কিভাবে তুমি বিপদে? সিম্পল, আমার নোজ রিংয়ের লোকেশন। যখন শরীরে আঘাত পড়ে তখন সেটা মারফত রেড অ্যালার্ট হয়ে পৌঁছায় স্যারের কাছে। স্যার? হ্যাঁ, মারুত রায়। উনি একজন শিক্ষক, ইতিহাসের। ফার্স্ট ইয়ার থেকে ওনার কাছেই টিউশন পড়ি, সার্টিফাইড নন সেন্টারে। তো অতজন স্টুডেন্টের মাঝে তোমাকেই কেন পছন্দ হলো তার? স্যার নন, আমি স্যারকে পছন্দ করি এবং ভালোবাসি। আচ্ছা, টিচার স্টুডেন্টসের লাভ স্টোরি।
লাইফের বদলে ক্রাইম পার্টনার বানিয়ে ফেললো। ইন্টারেস্টিং। আপনাদের চোখে এটা ক্রাইম হলে 1 বছর আগে ধর্ষকগুলোকে আড়াল করাও ছিল আপনাদের জনসেবার মধ্যে একটা, তাই তো? রূপসা, পুলিশের হাত পা বাঁধা, শাসকের দল ইশারায় কাজ করতে হয়, না হলে পুলিশকে পরিবারের থেকে আলাদা হতে হয়। পয়েন্ট থেকে সরে যাচ্ছ রূপসা। শনির উদ্দেশ্য কি এসব করবার? কিছুই না, যাতে বাকি মেয়েদের গায়ে হাত দেবার আগে ইতরগুলোর মধ্যে আতঙ্ক জন্মায়। আর আমি তার শিষ্যা হয়ে গুরুদেবের ধর্ম পালন করছি। কিন্তু সেটা আইনের চোখে অপরাধ, এটা ভেবে দেখেছো? আইন কি ছাড়া দিতে পেরেছে রুমি নামের হত্যাকারীদের? পেরেছে রুমি নামের পরিবারকে ন্যায় বিচার এনে দিতে? পারেনি। তাই স্যার তার দিদির অপরাধীদের খুঁচিয়ে বের করে শেষ করছে। সমাজের ঝুঁকে থাকা মেরুদণ্ড যখন কোনো দল, পুলিশ সহ্য করতে পারেনি, তখন যাবার আগে স্যার সমাজকে মেয়েদের জন্য নিরাপদ করে যাওয়ার চেষ্টা করছে। রুমি মারুতের দিদি? রক্তের নয়, অন্তরের সম্পর্কে। এমন ভাই বোন 7 জন্মে একবার দেখা করে হয়তো। সেই সময় অন্যদিকে শহর থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের রাস্তা কাটিয়ে গুরু এসে পৌঁছায় তার দলবল নিয়ে বিশাল এক প্রান্তরে। সাথে রয়েছে ডিসিপিও। প্রান্তরটির চারিদিক জঙ্গলে ঘেরা। গুরুর অবস্থান সেখান থেকে সামান্য দূরেই একটা বেদির ওপর বিশাল আকার একটি শনি মূর্তি অধিষ্ঠিত রয়েছে। শনি মূর্তির 4 প্রান্তর জুড়ে আগুনের মশাল প্রজ্বলিত। চারিদিকে ছড়িয়ে যেতে থাকে গুরুর লোকেরা, কেউ কেউ আগ্নেয়াস্ত্র হাতে বা কেউ কেউ ধারালো অস্ত্র। অন্ধকারের মধ্যেও প্রজ্বলিত মশালগুলোর একত্রিত আলোয় যেন কালো শনিদেবের মূর্তিটি ত্রাসহীন রূপে দেখাচ্ছে। দুপা পিছিয়ে গুরু একটি জিপের বোনেটের ওপরে বসে আছে। বাঁ পা নিচু করে ডান পাটা গার্ডের ওপর সামান্য তুলে রেখে সিগার ধরায়। প্রথম টানে ধোঁয়া ছাড়ার পর শনি মূর্তির চোখে চোখ রেখে গুরু গর্জে ওঠে মূর্তির আঙুল রেখে বলে, ওই মূর্তিটা জ্বালিয়ে দে। শনি মূর্তির পিছন দিকের আকাশ থেকে বজ্র বিদ্যুৎ সহ আলোর ঝলকানি উঠতেই শনিদেবের সামনে থাকা কয়েকটি ঝুলন্ত ঘণ্টা বেজে ওঠে। দুজন দুহাতে অস্ত্র মশাল নিয়ে এগোতে থাকে শনি মূর্তির দিকে। সেই সময় এগিয়ে চলা মশাল হাতে অস্ত্রধারী 2 ব্যক্তির বেদির ওপর ডান পা রাখবে। ঠিক সেই সময় মুহূর্তেই তাদের বাঁ দিকের জঙ্গল ভেদ করে একটি গতিশীল ট্রাক ঝাঁপিয়ে আসে তাদের দিকে আর তাদের পিছে দিয়ে বেরিয়ে যায়। গতিশীল ট্রাকটি না থেমে ছড়িয়ে থাকা গাড়ি সমেত গুরুর বাহিনীকে পিষতে থাকে। ট্রাকের কালো চাকা ক্রমশ রক্তমাখা হয়ে ওঠে। গুরুর লোকেরা এদিক ওদিক ছিটকে গিয়ে বাঁচার চেষ্টা করে। গুরু আরও ক্ষোভে অস্থির হয়ে ওঠে। এইভাবে অস্থির গুরুর 20 হাত সামনে গিয়ে ট্রাকটি স্কিড করে থামলেই ট্রাকটির ওপরে ছাদ থেকে শিকলের এক প্রান্ত ঝুলে পড়ে। চালকের জানলা থেকে হাত বেরিয়ে শিকলটি মুঠোয় চেপে নেয়। সেটা হ্যাঁচকা টান মারতেই শিকলে জড়ানো মস্তকবিহীন দেহ শূন্যে ঘূর্ণায়মান অবস্থায় গুরুর সামনে এসে পড়ে। আশপাশ থেকে আহত লোকেরা আর্তনাদ ও নিজ ভাইয়ের মস্তকবিহীন দেহ দেখে থমকে যায় গুরু। নিচু হাঁটুর ওপর বসে একভাবে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। চালকের আসন থেকে এক লাফ দিয়ে নামে কালো বস্ত্র পরিহিত মারুত তথা শনি। শনির শ্মশানে সুস্বাগতম। তোদের চিতা দিয়েই হবে আজ শনিদেবের আরতি। ক্রূরভাবে হেসে বাঁ হাতের কবজি ঘুরিয়ে লোহার শিকলটা জড়াতে থাকে মারুত ও এগিয়ে আসে গুরুর দিকে। গুরুর সামনে হাঁটু গেড়ে বসে শনি। তখনই তাদের মুখোমুখি হয়। একে অপরের দিকে হিংস্রভাবে তাকিয়ে থাকে তারা। গুরু ক্রমশ ঘুঁষতে থাকে। মানুষ আমার সামনে চোখ তুলতে ভয় পায়,
আর তুই আমার সামনে আমার ভাইয়ের দেহ ঝুলিয়ে দিলি। কারণ এটা শনির দৃষ্টি। মারুত লক্ষ্য করে গুরুর পিছনে সামান্য দূরের ডিসিপি তাদের দুজনকে একসাথে মেরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তৎক্ষণাৎ মারুত একটি ট্যাকটিক্যাল ফোল্ড নাইফ ছেড়ে দেয় গুরুর দিকে, যেটা ডিসিপির গলায় গিঁথে যায় সোজা গুরুকে পাশ কাটিয়ে। পরপরই গুরুর লোকেরা শনির ওপর ফায়ারিং শুরু করে। শনি সরে যায় সেখান থেকে। ট্রাকটি আড়াআড়িভাবে থাকার কারণে ফায়ারিং থেকে বাঁচতে সুবিধা হয় মারুতের, ফলে মারুত সরে গিয়ে আড়াল হতে পারে। সে বুঝতে পারে দুজন আগ্নেয়াস্ত্রধারী ট্রাকটির দুদিক দিয়ে তাকে ঘিরে ফেলবার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন টার্গেট খুঁজে না পেয়ে এদিক সেদিক তাকাতেই একটি গতিশীল ছুরি তীক্ষ্ণভাবে তার কপালে এসে গিঁথে যায়। অপরজনের হাতে শিকলটি জড়িয়ে নিজের দিকে টেনে ঝাঁকুনি দিয়ে মেশিন গানটি ছিনিয়ে নেয় মারুত। এরপর চলে মারুতের পাল্টা ফায়ারিং। ট্রাকের আড়াল থেকে বেরিয়ে এগোতে থাকে দৌড়াতে আসে থাকা পিশাচগুলোর দিকে। একে একে শেষ করতে থাকে মানুষরূপী রক্তবীজগুলোকে। এরই মধ্যে গুলি শেষ হতেই বেশ কয়েকজন ধারালো অস্ত্র হাতে মারুতের দিকে দৌড়ে আসে। বাঁ হাতে জড়ানো শিকলটি মারুত তাদের সামনে চালনা করতে থাকে চাবুকের মতো, যার দরুন তাদের থেকে দু একজনের অস্ত্র মাটিতে ছিটকে পড়ে। সেই সুযোগে মারুত তাদের দিকে ছুটে গিয়ে নিরস্ত্র সমেত কয়েকজনকে ঘায়েল করে। কিছু দূরত্বে থেকে মারুতকে ঘিরে আশেপাশে তখনও জনাকুড়ি চেষ্টা করছে বাগে পাবার। তৎক্ষণাৎ মারুত হাতে জড়ানো শিকলের সাহায্যে মাটিতে পড়ে থাকা একটা কুঠার জড়িয়ে ডান হাতে নিয়ে নিল। রূপসা তার স্যার মারুতের ও তার দিদির সম্পর্কের কথা মোহিনীকে বলে, কারণ সেই বৃষ্টির সকালে ফাঁকা ক্লাসরুমে মারুত সব কিছু জানায় রূপসাকে। সাথে এটাও জানায় যে তার হাতে কেন কংসু। ভাবতে পারছেন আপনি, মায়ের পেটে দেরি না হয়েও ভাইয়ের কর্তব্য পালনের জন্য যে মানুষটা এতটা আত্মত্যাগ করতে পারে, তাহলে তার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারলে তো নিজেকে ভাগ্যবতী মনে করতাম। মারুত তোমাকে পছন্দ করে না? স্যার সিজেডি পেশেন্ট, ডাক্তারি পরিভাষায় ক্রুজওয়েলের চেকআপ ডিজিজ। খুব বিরল একটা রোগ, মেডিকেল সায়েন্সে যার কোনো চিকিৎসা নেই। ভারতে খুব কম রিপোর্টের দেখা মেলে এই রোগের, কিন্তু সেটা যে আমার ভালোবাসার মানুষকে স্বীকার করবে এটা ভাবিনি কোনোদিন। তাহলে মারুত আর 2 মাস। স্যারের এটা ধরা পড়ে গত বছরের জুলাই। তার প্রাণাধিক প্রিয় বাবা মা ও দাদা দিদিও জানতো না, মানে শায়ক স্যার ও রুমি ম্যাম। এই রোগে মানুষ খুব জোর 1 বছর, তারপর 1 মাস আগেই স্যার বলে আমাকে ব্যাপারটা। হাসতে হাসতে এটাও বলে যায় যে দি তাকে এতটাই মিস করছে যে ওখানে পর্যন্ত তাকে ডেকে নিচ্ছে। আসলে কি বলুন তো ম্যাম, স্যারের হারাবার কিচ্ছুই নেই, তাই বোধহয় মৃত্যু ভয় তার কাছে তুচ্ছ। তাই যাবার আগে শহরের জঞ্জালটাকে পরিষ্কার করে যাচ্ছে। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিদ্যুতের ঝলকানিতে বাঁ হাতে কনুই অবধি জড়ানো শিকল, মুখের সামনে আসা রক্তমাখা লম্বা চুলের দল ও ডান হাতে কুঠারধারী মারুতের রূপ জ্বলে ওঠে, যা দেখে শিহরিত হয়ে যায় আক্রমণকারীরা। ঘাড় ঘুরিয়ে বিশাল শনি মূর্তির দিকে তাকিয়ে শয়তানের মতো হেসে ওঠে মারুত। 2 হাত তুলে চিৎকার করে বলে ওঠে, জয় শনিদেব। সেই সুযোগে কয়েকজন পিছন থেকে আক্রমণ করতে আসা মাত্রই সরল কোণে এক কোপে 3 জনের মাথা আলাদা করে দেয়। বাকিরা থমকে যায়। এরপর মারুত একে একে শিকলে জড়িয়ে টেনে কোপাতে থাকে সবাইকে। 2 হাত এমন চলছে যেন কোনো অবতার ধরাধামে এসে পাপীদের সংহার করছে।
এভাবে মারতে মারতে সে লাশের স্তূপ বানিয়ে ফেলে। ফায়ারিং হয় মারুতের পিঠে এবং টলে যায় শরীরটা। পিছন ঘুরতেই মারুত দেখে গুরু পিস্তল তাক করে এগিয়ে আসছে। পরের ফায়ারিং করবার আগেই গুরুর পিস্তল আটকে যায় এবং ভয়ে দাঁড়িয়ে পড়ে। পালানোর চেষ্টা করলে মারুত শিকল দিয়ে গলা পেঁচিয়ে নেয় গুরু। জোরে হ্যাঁচকা মারতেই পুরো শরীরটা আছাড় খেয়ে পড়ে মাটিতে। মারুত পায়ের তলায় আটকে যায় গুরু। গুরুর চোখে তখন স্পষ্ট মারুতের আতঙ্ক। এ ভাই, দেখ আমি খুন করিনি মেয়েটাকে, বিশ্বাস কর। আমার ছেলেরা এসব করে আমার নাম জড়িয়ে। আমি মা কালীর পূজারি ভাই, আমাকে মারলে তুই পার পাবি না। তুই শুধু খুনই করিসনি, একজনের জীবন সঙ্গী কেড়ে নিয়েছিস আমার থেকে আমার দিকে। অসম্মান করেছিস শিক্ষিকা মহলকে। তোর সাথে সবার অপরাধীদের আইন ব্যবস্থা। এক কোপে আর্তনাদ থামিয়ে দেয় গুরুর মস্তিষ্কে কুঠার বসি। মারুত আকাশের দিকে মাথা তুলে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। হাঁফাতে হাঁফাতে মারুত শনি মূর্তির বেদিতে উঠে এগোয়। হুমড়ি খেয়ে পড়ে শনিদেবের পায়ের ওপর। আবছা হতে থাকে মারুতের দৃষ্টিশক্তি। আকাশ থেকে সজোরে বজ্রপাতের শব্দে প্রান্তরের চারপাশে জ্বলতে থাকা মশালগুলো একে একে মাটিতে পড়ে যেতে থাকে। নিমেষে প্রান্তরের পড়ে থাকা দেহগুলো আগুনে গ্রাস করে নেয়। যেন পিতৃপক্ষের অবসানের সাথে অসুরদের চিতাও জ্বলে ওঠে। ক্রমবর্ধমান আবছা দৃষ্টিতে মারুত অনুভব করতে থাকে আগুনের হলকা। এমন সময় তার মনে হতে থাকে তাকে কেউ আগুনের হলকা থেকে আড়াল করছে। মারুত অর্ধমিলীন অবস্থায় তার দিকে তাকায়। সে বুঝতে পারে দিয়ের লাবণ্যে ভরা হাসি মুখটা। এবার দি খুশি হয়ে তাকে এসেছে নিতে। মাতৃপক্ষের শুরুতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় গুরুর এই জবানবন্দি। কেবিসি কলেজের প্রফেসরের নৃশংস হত্যাকারের সাথে জড়িত আরও তথ্য। ভিডিওটা মারুত আগের দিনেই আপলোড করে দিয়েছে। অবশ্য যারা যারা অভিযুক্ত তাদের কাউকেই বাঁচিয়ে রাখেনি, একটি মেয়ে ছাড়া, ইউনিয়নের সেই অশ্মি। পুলিশ মেয়েটিকে গ্রেফতার করে। মারুতের চোখ বন্ধ হয়ে এলো। মহালয়ার নতুন ভোরের আলো উঁকি দিচ্ছে। আগের বছর আজকের দিনেই হয়েছিল রুমির শেষ যাত্রা। আর তার ঠিক 1 বছর পর কয়েকজন ছাড়া জানতে পারল না কে এই শনি। জ্বলতে থাকা আগুন এগিয়ে এলো তার মৃতদেহের থেকে। মাতৃপক্ষের হলো সূচনা। আজ আপনারা শুনলেন মৈনাক কোলের কলমে শনি অন্তিম পর্ব। গত 4 সপ্তাহ ধরে আমরা এই সিরিজটা কন্টিনিউ করছি, যার আজকে হলো শেষ। আগামী অন্য দিনে আবার নতুন একটা গল্প নতুনভাবে আপনাদের কাছে উপস্থিত করব আমরা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।